রিগার্ডিং জিবি সিনড্রোম, প্রথমেই একটা কথা বলি, যখন কোনো হট টপিক বাজারে ওঠে না, তখন সেগুলো নিয়ে একটু না বললে পাবলিক বলে বোধহয় পিছিয়ে আছে। যেমন ধরুন রামলালা কিছুদিন চললো, এখন কুম্ভ মেলা, স্ট্যাম্পেড চলছে, কিছুদিন চললো শিক্ষামন্ত্রীর জেল, অমুক মন্ত্রীর জেল, তমুক মন্ত্রীর জেল, এসএসসি করাপশান, তারপরে কিছুদিন চললো ডাক্তার মহিলার মেয়ের খুন, ধর্ষণ, এসব চলতেই থাকবে, একটা করে চলতে থাকবে, এবং একটা করে রোগেরও এরকম মাঝে মাঝেই হেউত উঠবে, পাবলিক সব ইনভলভ হয়ে যাবে। মাঝখানে হলো কি ভাইরাসটা নিয়ে হলো, অ্যাডিনো ভাইরাস প্রচুর চললো বাজারে। সেরকম এখন জিবি সিনড্রোম নিয়ে প্রচুর চলছে। মহারাষ্ট্রে কটা কেস দেখা দিয়েছে, ইট ইজ এ রেয়ার কেস। আমি একটা প্রসঙ্গে কথা বলি, আমরা এনআরএস মেডিকেল কলেজে আমি পেডিয়াট্রিক্সে হাউস স্টাফশিপ শেষ করার পর কিছুদিন বিসি রায় পোলিও হসপিটালে ছিলাম। বিসি রায় পোলিও হসপিটালটা হচ্ছে উল্টোডাঙ্গা, ওই আইডি হসপিটালের পিছন দিকে। বিসি রায় পোলিও হসপিটাল, সালটা অনেক বছর আগে, ওই 90s, তখন কিন্তু অনেকগুলো আমাদের হাতে ইনভেস্টিগেশন মডালিটিস ছিল না, অনেক কিছু উপায় ছিল না। ভেন্টিলেটার এত বাজারে আসেনি, পোলিও হসপিটালের মতো জায়গায় তখনও ভেন্টিলেটার বাজারে আসেনি, এবং সেখানে প্রায় একটা সময় আমাদের সমস্ত ওয়ার্ড, মেডিসিনের ওয়ার্ড পুরো পেশেন্টে প্যারালিসিস বাচ্চাতে ভর্তি থাকতো, এবং এই বাচ্চাগুলোকে তখন প্রচুর বাচ্চার পোলিও হতো, আর বেশ কিছু বাচ্চার এই জিবিএস মানে গুলেনবেরি পলিনিউরোপ্যাথি হতো। এখন এই দুটো আমরা ডিফারেন্স করতাম ক্লিনিক্যালি। তখনকার দিনে এমআরআই বেরোয়নি, তখন এসব এর স্টুল পরীক্ষাও বেরোয়নি ওই পোলিওর, তা আমাদের করতে হতো, এবং স্যারেরাই করতেন। স্যারেরা বলতেন যদি অ্যাসিমেট্রিক প্যারালিসিস হয়, তার মানে প্রথমে হয়তো ডান পাটা হলো, কিছুটা যেতে যেতে বাঁ হাতটা হয়ে গেল, আবার দেখা গেলো ঘাটটার হেডল্যাগ হয়ে গেল, ঘাটটা প্যারালিসিস হয়ে গেল। দিস আর পোলিও মাইলাইটিস, ইউজুয়ালি অ্যাসিমেট্রিক প্যারালিসিস, একটা থেকে একটা চলে যাচ্ছে। আর পোলিও এই জিবি সিনড্রোম, পলিনিউরোপ্যাথি, অলওয়েজ একটা থেকে সিমেট্রিক্যাল প্যারালিসিস, দুটো পা একসঙ্গে, দুটো গোড়ালি হলো, তারপরে দুটো হাঁটুর পর্যন্ত হলো, তারপরে পেট পর্যন্ত হলো, তারপরে ব্লাডার ইনভলভমেন্ট, পেচ্ছাপ আটকে যেতে শুরু করলো, ব্লাডারের ক্যাপাসিটি, ব্লাডার বেড়ে যাচ্ছে, পেচ্ছাপের থলিতে পেচ্ছাপ জমা হয়ে যাচ্ছে, তখন আমাদের ক্যাথিটার করতে হচ্ছে। আলটিমেটলি যখন ফুসফুসে ধরে গেল, মানে আমাদের যে ফুসফুস নিঃশ্বাস নিই তাতে মাসল দিয়ে ওঠানামা করে, তো এই মাসলগুলো প্যারালিসিস হয়ে গেলে আলটিমেটলি তখনকার দিনে আমরা কয়েকদিন ফেলে রাখতাম। এমনও হয়েছে আম্বো ব্যাগ দিয়ে কন্টিনিউয়াসলি যদি আমরা পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিতাম, অনেক সময় কিছু কিছু রেয়ার ক্ষেত্রে বাঁচানো গেছে, কিন্তু তখন ভেন্টিলেটর বাজারে আসেনি। তাহলে এটা কিন্তু খুব আনকমন ডিজিজ নয়, এবং নতুন করে তৈরি হওয়া রোগ নয়। আমার বন্ধু যারা ডাক্তারি করেন তারা অধিকাংশই জানেন এই পলিনিউরোপ্যাথি বা গুলেনবেরি, বাট ইটস এ ভেরি কমন ডিজিজ, নট সো আনকমন। কিন্তু প্রচুর যে আক্রান্ত হয়, একটা ওয়ার্ডে 10 জন 5 জন ভরে যাচ্ছে, এরমটা নয়। আচ্ছা, এটা অনেকেই ধারণা হয়েছে যে ওই কয়েকটা ডায়রিয়ার পরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে ইনফেকশন পরে, ক্যাম্পাইলোব্যাক্টার জেনিউ, মুক্তমুখ, সেগুলোর পরে হয়েছে, কারো কারো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের পরে হয়েছে। আসলে প্রিসিডিং একটা হিস্ট্রি থাকে, তারপরে হঠাৎ করে পায়ের জোর কমে যেতে শুরু করলো, পাগুলো ঝিনঝিন শুরু করলো, কখনো কখনো কাঁটার মতো বিঁধতে শুরু করলো, অসহ্য যন্ত্রণা শুরু হলো, এবং ক্রমশ দুর্বল হতে শুরু করলো, হাঁটা বন্ধ হলো, তারপরে পা নাড়া বন্ধ হলো, তারপরে হাত নাড়া বন্ধ হলো, আমি বললাম পেচ্ছাপের থলিতে হয়ে গেলে পেচ্ছাপ আটকে যেতে শুরু করলো। এইভাবে সিমটমগুলো, লক্ষণগুলো দেখা যায়। কিন্তু সবাই যে এতটা উঁচুতে উঠে যায় শ্বাসনালী, সেটা অংশ কিন্তু রেয়ার। যারা রেসপিরেটরি মাসল প্যারালিসিস হয় সেই অংশটা রেয়ার, কিন্তু এই সময়টাও কিন্তু বিরাট হাতে থাকে না। একটা রোগ ভোগার পর 1.5-2 সপ্তাহের মধ্যেই লক্ষণগুলো দেখা যায়, এবং সেটা 2-2.5 সপ্তাহের মধ্যেই কিন্তু ফাইনাল জায়গায়, অনেক খারাপ জায়গায় পৌঁছে যেতে পারে। যখন ওই ইনফেকশনটা অ্যাসেন্ডিং, উঠতে থাকে, তখন ডাক্তারবাবুদেরও সচেতন হতে হবে, পেশেন্ট পার্টিদেরও সচেতন হতে হবে। এটা নিয়ে মারাত্মক ভয় পাওয়ার কিছু নেই। আর কতগুলো কথা না বললেই নয়, এটাকে আটকে দেবার কোনো ভ্যাকসিন বাজারে বেরোয়নি, কারণ এটা একটা অদ্ভুত ব্যাপার। আমরা জানি যে কোনো ধরুন পোলিও ভ্যাকসিন দেওয়া হয়, ধরুন ডিপিটি ভ্যাকসিন দেওয়া, ভ্যাকসিন দিয়ে তার বডির অ্যান্টিবডি, রোগের এগেনস্টে, সেই রোগটার জীবাণুর এগেনস্টে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে সেই প্রতিরোধ ক্ষমতার অ্যান্টিবডিগুলো অদ্ভুত এক অজ্ঞাত কারণে, আজও ডাক্তারবাবুরা নিশ্চিত নন কেন এটা হচ্ছে, অজ্ঞাত কারণে ওই অ্যান্টিবডিগুলো, ওই যে ডায়রিয়া হলো বা শ্বাস প্রশ্বাসের ইনফেকশান হলো, ভাইরাস হলো, ভাইরাস ইনফেকশান হলো, অ্যান্টিবডিগুলো নার্ভ রুটকে
নার্ভগুলোকে অ্যাফেক্ট করে, এবং নার্ভ প্যারালিসিস হওয়া মানে নার্ভগুলো নষ্ট হওয়া মানে ডিমাইলিনেশন হয়, নার্ভের ওপরে যে কভার থাকে সেই কভারটা ক্ষয়ে চলে যায়। এমআরআই করলেও বোঝা যায়, আমরা সিএসএফ মানে পিঠ থেকে জল বের করেও আমরা একটা লেভেল দেখে বুঝি। যাই হোক, ওটা মানুষের বিরাট জানার দরকার নেই। তখন ওই অটো ইমিউন ডিজিজ বলে, এবং কোনখানে গিয়ে আপনার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা সেখানে গিয়ে স্তিমিত হবে, থেমে যাবে, সেটা আপনিও জানতে পারবেন না, আমিও জানতে পারবো না। এই ক্ষেত্রে আমরা আগাগোড়াই জানি খুব কস্টলি আইজিজি মানে ইমিউনোগ্লোবুলিন থেরাপি করা হয়। প্লাজমা ফেরেসিস বলে একটা জিনিস আছে, রক্ত এক্সচেঞ্জ করে দেওয়া, সেটা খুব কস্টলি। আইজিএমও খুব, ইমিউনোগ্লোবুলিনও খুব কস্টলি। ইমিউনোগ্লোবুলিন অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আর একটা কথা মাথায় রাখতে হবে, এই ডিজিজটা 3টে ফেজ আছে। অনসেট শুরু হলো, তারপরে প্লেটু ফেজ শুরু হয়ে পেস প্যারালিসিসটা উঠলো, তারপরে এক জায়গায় থেমে থাকলো 2 সপ্তাহ 3 সপ্তাহ 6 সপ্তাহ থেমে থাকলো, তারপরে আবার ধীরে ধীরে কমলো। ওই ফেজটায় আমরা ভীষণভাবে ফিজিওথেরাপি করতে বলি। পোলিওমাইলাইটিসে যেমন ফিজিওথেরাপি করা হয় না, পোলিওমাইলাইটিস প্রায় দেশ থেকে উধাও হয়ে গেছে, এটা আমাদের সৌভাগ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতবর্ষকে পোলিও ইরেডিকেটেড ঘোষণা করে দিয়েছে। আমাদের এখন আইভি ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন চলে, আচ্ছা, আর সঙ্গে ওরাল পোলিও চলে। তবে অলমোস্ট আমরা ইরাডিকেশনের কমপ্লিট ইরাডিকেশনের জায়গায় চলে গেছি। তাহলে এই পলিনিউরোপ্যাথি সম্বন্ধে এত প্যানিক হওয়ার কিছু নেই। ডাক্তারবাবু বলছেন, সবাই ভিডিও করছে, সবাই পাগলের মতো করছে, তাহলে কি করতে হবে? আমার ছেলের যদি হয়ে যায়, পাটা একটু ঝিনঝিন করলেই আপনি ধরে নিলেন। আমি একটা প্রসঙ্গের শেষ কথাটা বলি। আমরা যখন এমবিবিএস পাস করে, আমরা যখন প্রথমে পাস করলাম, পাস করতে করতে মানে ফার্স্ট এমবিবিএস পাস করলাম, তারপর 3rd ইয়ারে আমরা যখন উঠলাম, তখন আমাদের ক্লিনিক্স করা হয়, ওয়ার্ডে গিয়ে পেশেন্ট দেখানো, এইসব করা কাজগুলো হয়। তখন আমাদের স্যারেরা বিভিন্ন পেশেন্ট দেখিয়ে, ধরুন একটা হার্টের পেশেন্ট প্যালপিটেশন নিয়ে প্রেজেন্ট করেছে, বুক ধড়ফড় নিয়ে, ধরুন একটা মাথার যন্ত্রণার পেশেন্ট, সে মাথার যন্ত্রণা নিয়ে প্রেজেন্ট করেছে, ধরুন একটা পেটের ব্যথার পেশেন্ট, সে ব্যথা নিয়ে এসছে, দেখা গেলো পেটের ব্যথাটা প্যানক্রিয়াটাইটিস হলো বা গলব্লাডার স্টোন হয়ে গেল, দেখা গেলো হেডেকটা হয়ে গেল ব্রেন টিউমার, দেখা গেল গলায় খেতে পাচ্ছে না, গলায় ঘা, ইনফেকশান থেকে সঙ্গে সঙ্গে আমি ভাবতে শুরু করলাম ডিপথেরিয়া হয়ে গেল। এগুলোকে আমরা হাসতে হাসতে বলতাম 3rd ইয়ার সিনড্রোম। যখন আমরা অল্প অল্প জানি, তখন অনেকটাই জানি না, সে অবস্থায় সব রোগই মনে হয় যে আমার হয়ে গেল, এটাকে 3rd ইয়ার সিনড্রোম। একটু পা ঝিনঝিন করলো, হাত ঝিনঝিন করলো, সকলের করে। ভারতবর্ষে প্রচুর মানুষ সাইকোলজিক্যাল প্রবলেমে ভোগে, সবেতেই রোগ ভাবে, সবেতেই অন্যের জ্ঞান নিয়ে যায়, ফেসবুক হোয়াটসঅ্যাপ ভরে যায় এই জ্ঞান 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 জ্ঞান। অজ্ঞানতার আড়ালেই যখন জ্ঞানগুলো ছোট ছোট ঢোকে না, তখন মানুষ আরও বিভ্রান্ত হয়ে যায়। বিভ্রান্ত হবেন না, এটা রেয়ার ডিজিজ, এটা আপনার কিছু করার নেই। বেসিক্যালি ডাক্তারবাবুরাও খুব কিছু করতে পারবেন না। খুব খারাপ হওয়ার আগে হসপিটাল বা যেখানে সেট আপ আছে, যেখানে ভেন্টিলেটরের ব্যবস্থা আছে, সেখানে যেতে পারলে ভালো। আর ট্রিটমেন্টটা খুব কস্টলি, এদেশের গরিব লোকের দেশ, কস্টলি তার ভেবে আমি কি করব, তারা ভাববেন। ঠিক আছে।